সুপ্রিয় দর্শক সুধী আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেরিনোভা ভালো থাকা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি। দর্শক, ব্লাড ক্যান্সার শব্দটি অনেক পরিচিত আমাদের কাছে, কিন্তু অনেক আগে থেকে এই শব্দটি যখন আমরা শুনি আমাদের মধ্যে একটা ভীতির উদ্রেক হয় এবং সেই সাথে আসলে কি ওই ব্যক্তিটির বাঁচার সম্ভাবনা আছে কিনা বা আশঙ্কা কতটুকু, এটি সবার আগে আমাদের মাথায় আসে। কিন্তু যদি আমরা একটু পেছনে যাই, যদি আমরা আগেই জানতে পারতাম যে আসলে তার এই ধরনের কোনো কিছু হবে, বা তাহলে কি আমরা তাকে চিকিৎসা দিতে পারতাম কিনা, বা সেই চিকিৎসা দিলে সে কি তার একটা সুস্থ জীবন ফিরে পেত কিনা, এই জায়গাগুলোতেও কিন্তু কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের অ্যাওয়ারনেসটা আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক কম। আমরা যখনই কোনো একটা ক্যান্সার নিয়ে আসি, রোগীরা যারা আসেন ডক্টরের কাছে একদম শেষ স্টেজেই আসেন। এইটাকে আসলে কিভাবে আমরা রিভার্স করতে পারি, এইটা কিন্তু আমরা নিজেরা চেষ্টা করলেই পারি। অন্যান্য হয়তো অনেক কিছুই থাকে যেটা চিকিৎসার অধীনে থাকে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা থাকে যে আমরা আগেই যদি ডক্টরের শরণাপন্ন হই আমরা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারি এই ধরনের মরণঘাতী বিষয়গুলো থেকে। তো আজকে আমরা যে বিষয়টি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি, কারণ এই বিষয়টি নিয়ে জানার দরকার আছে। অনেকেই হয়তো বা ফেস করেছেন তাদের জীবনে এটা নিয়ে কঠিন সময়, কিন্তু যদি আগে সচেতন হওয়া যেত হয়তো বা আমরা এটাকে নির্মূল করতে পারতাম। আজকে যে বিষয়টি আমরা রেখেছি ব্লাড ক্যান্সার, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার তাসনিম আরা, সাবেক অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ এবং সিনিয়র কনসালটেন্ট, আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হসপিটাল। এবং সেই সাথে আছেন ডাক্তার তানজিনা আফরিন, কনসালটেন্ট, হেমাটোলজি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যদি কখনো মনে হয় যে যে ধরনের লক্ষণ উপসর্গগুলো আলোচনা করা হবে সেগুলো আপনাদের কারো আছে বা ফ্যামিলিতে কারো ছিল, তাহলে কি করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে উপস্থিত বিশেষজ্ঞ ডক্টরদের সাথে। এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। শুরুতেই আমি ম্যাডামদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য। মালি, তোমাকেও ধন্যবাদ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আমি তাসনিম আরা ম্যাডামকে একটু শুরু করতে চাচ্ছি। আজকে যেহেতু সেপ্টেম্বর মাস, মানে এই মাসটা সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসটা আমরা বরাবরই জানি যে ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয়। তো এখানে থেকে যদি একটু আমরা জানি যে এই পুরো মাসব্যাপী আসলে অ্যাওয়ারনেস মান্থ পালন করা হচ্ছে, সবসময় একটা দিবস পালন করা হয় বাকি, এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা, বা এটা আসলে কি আমরা অনেক অ্যাওয়ারনেস তৈরি করতে পারছি কিনা? হ্যাঁ, ধন্যবাদ মালি। তুমি ঠিকই জিজ্ঞাসা করেছো যে অন্যান্য সময় দেখা যায় যে অন্যান্য ডিজিজ বা অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো আমরা একটা দিন হিসাবে পালন করি, কিন্তু দেখা যাচ্ছে যে মানে ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ পুরা মাসব্যাপী এটা পালন করা হয়। এটা আসলে শুধু আমাদের দেশে না, পুরা বিশ্বেই সেপ্টেম্বর মাসটাকে ব্লাড ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসাবে উদযাপন করা হয়। এটার কারণ হচ্ছে যে এমনকি উন্নত বিশ্বেও ব্লাড ক্যান্সারের ব্যাপারে সঠিক ধারণা, রোগীদের তো আসলে একদম যে প্যাথোলজি জানতে হবে, ট্রিটমেন্ট জানতে হবে তা না, কিন্তু ব্লাড ক্যান্সার হলে কোথায় যেতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, এই চিকিৎসা করলে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, এইটুকু অ্যাওয়ারনেস তো রোগীদের জানা দরকার। এটা উন্নত বিশ্বেও কম। এই কারণে সারা মাসব্যাপী এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা পালন করা হয়, যাতে করে এরকম একটা মরণঘাতী বলো বা বেশ একটা ব্যয়বহুল চিকিৎসা লাগে এমন একটা রোগী বলো, এই রোগটার ব্যাপারে যদি মানুষ আগে আগে চিকিৎসকের শরণাপন্ন না হতে পারে, অথবা যদি মানুষের ধারণাই না থাকে যে আমাদের দেশে এই চিকিৎসাটা হচ্ছে নাকি হচ্ছে না, আমাদের দেশে এই চিকিৎসার প্রোগ্রেস কতটুকু, এই চিকিৎসার জন্য যে উপকরণগুলো বা যে মেটেরিয়ালগুলো, যে ওষুধগুলো লাগে সেগুলো কি পাওয়া যায় না, এগুলো ব্যাপারে যদি ধারণা না থাকে তাহলে মানুষ ভুগবে। দেখা যাবে যে না জানার জন্য তাদের দেশের যে তার যে ফ্যামিলি যে মুরব্বী, তাকে জিজ্ঞাসা করলো, সে বলল যে ভারতে চলে যাও বা এখানে চলে যাও, এখানে হয় না। এইগুলো থেকে বের হয়ে আসার জন্য আমরা আসলে এই প্রোগ্রামটা, এই অ্যাওয়ারনেস মান্থটা উদযাপন করছি। আর তুমি যেটা জিজ্ঞাসা করেছো যে ব্যাপারে আমাদের কতটুকু আমাদের প্রোগ্রাম কি, আমাদের ওয়ান অফ দ্য প্রোগ্রাম হচ্ছে যে এটা আমরা আজকে আমরা 2 days প্রোগ্রাম, এটা আসলে সচেতনতা, আমার দর্শকরা বেশ কিছু ইনফরমেশন জানতে পারবে এবং যেগুলো জানার তাদের আগ্রহ আছে তারা কোশ্চেনও করতে পারে এখানে। আর আমরা হসপিটালেও বেশ কিছু প্রোগ্রাম করছি, বিভিন্ন সেমিনার করছি, এবং নিজেরাও আমরা আমাদের লেভেলেও আমরা যেটা করছি, বা ব্লাড ক্যান্সার মাসে আমরা বেশ কিছু সেমিনার করছি যেখানে আমরা নতুন যে অগ্রগতি হচ্ছে
ক্যান্সার চিকিৎসা, অ্যাডভান্স ডেভেলপমেন্ট অফ ট্রিটমেন্ট, এগুলো নিয়েও আমরা আলোচনা করছি। ম্যাডাম এই জায়গা থেকে একটু যদি আসি, কারণ অনেক সময় এটা মানুষের প্রশ্ন থাকতে পারে যে ব্লাড ক্যান্সার হয়েছে, পুরো শরীরে যেহেতু ব্লাড আছে, এই ক্যান্সারটা ব্লাডে হয়েছে, সেক্ষেত্রে আসলে এটাকে মানে কি বলে, মানে ব্লাড ক্যান্সার বলতে আসলে কি বোঝায়? তাহলে ব্লাড ক্যান্সার একটা বিরাট বড় টার্ম। ব্লাড ক্যান্সার বলতে আসলে সঠিকভাবে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে রক্তের কিছু উপাদান আছে, সেই উপাদানগুলোর যখন ক্যান্সার হয় সেটা যে ফর্মেই হোক, যেমন বড় দাগে যদি আমরা বলি, আমরা 3টা ব্লাড ক্যান্সার, একটা হচ্ছে লিউকেমিয়া, আর একটা হচ্ছে লিমফোমা, আর একটা হচ্ছে মাইলোমা, এই 3টা মিলিয়ে আসলে মোটামুটি বড় দাগে ব্লাড ক্যান্সার। তো এই ক্ষেত্রে ক্যান্সার বলতে আমরা বুঝি যে মনে হয় যে কোনো একটা জায়গা ফুলে গেছে, সেটা ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্টের কোনো একটা জায়গা ফুলে গেছে, অথবা জরায়ুর ক্যান্সারে জরায়ুতে একটা টিউমার হয়েছে। তাহলে ব্লাডে কি এরকম কোনো টিউমার হয়? হ্যাঁ, ব্লাডেও আসলে এইরকম টিউমারই বলতে পারি আমরা। রক্তের যে উপাদানটি অনেক বেশি অ্যাবনর্মালি গ্রো করে, অর্থাৎ যেখানে থাকার কথা 1 মিলিয়ন সেখানে অনেক বেশি হয়ে যায়, সেই বেড়ে যাওয়াটাই হচ্ছে ব্লাড ক্যান্সার। অর্থাৎ অনিয়ন্ত্রিত যে গ্রোথ, সেটাই ব্লাড ক্যান্সার। তো ব্লাডের ক্যান্সারে দেখা যায় যে বিশেষ করে লিউকেমিয়াতে কোথাও ফুলে না, কিন্তু রক্ত উৎপাদনের যে যেমন ধরি আমরা যদি শ্বেত রক্তকণিকার ক্যান্সার যদি হয় বা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া যদি হয়, তো শ্বেত কণিকাগুলো এত বেশি বেড়ে যায়, অন্যান্য যে কণিকাগুলো আছে যেমন হিমোগ্লোবিন বহন করে রেড ব্লাড সেল, সেটা কমে যায়। তারপর আমাদের যৌনচক্রিকা বা প্ল্যাটেলেট, যে আমরা এখন ডেঙ্গু হওয়ার জন্য অনেকেই জানি যে প্ল্যাটেলেট কমে গেলে রক্তক্ষরণ হতে পারে, তো সেই কণিকাগুলো প্রচণ্ডভাবে কমে যায়। অর্থাৎ একটা কণিকা এত বেশি বেড়ে যায় যে বোন ম্যারোতে অন্য কণিকাগুলো আর তৈরি হতে পারে না। সেই জন্য এই ক্যান্সারের ফলে দেখা যায় যে পেশেন্ট প্রচণ্ড অবসাদ হয়ে যায়, তার রক্ত উৎপন্নই হয় না, হিমোগ্লোবিন কমে যায়, 2-3-এও নেমে যায়। আবার প্ল্যাটেলেট এত কমে যায় যে শরীরের নানা জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। তো এটা আসলে এক ধরনের টিউমারই আমরা বলতে পারি। অনেক ধন্যবাদ। এইখান থেকে একটু আমি তানজিনা ম্যাডামকে আসতে চাচ্ছি। ব্লাড ক্যান্সার আমরা সবসময় যে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ক্যান্সারগুলোকে কিন্তু স্টেজিং করি, যে স্টেজ 1, 2, 3, 4 এবং 4-এ বা লাস্ট স্টেজ বলি যে এই স্টেজে এসেছে, তাকে আসলে ট্রিটমেন্ট দেওয়াটা কষ্টকর হয়ে যায়, আগে যদি আসতো তাহলে ঠিক হয়ে যেত। এরকম কোনো বিষয়কে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ব্লাড ক্যান্সার যেটা বললো ম্যাডাম, যে কোনো কোষের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিকেই ক্যান্সার বলা হয়, এবং রক্তের কোষগুলোর অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিকেই আমরা ব্লাড ক্যান্সার বলি। তো মোটা দেখে তো ব্লাড ক্যান্সারকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা এবং মাইলোমা। তো এখানে যেটা আছে লিউকেমিয়া, সেটা হচ্ছে যে সেটাকেই মানে সাধারণ মানুষ লিউকেমিয়াকেই ব্লাড ক্যান্সার বেশি মানে মনে করে। তো লিউকেমিয়ার ক্ষেত্রে মানে ব্লাড তো আমাদের সারা শরীরে আছে, তো এই ক্ষেত্রে লিউকেমিয়াতে কোনো স্টেজিং হয় না। তো লিউকেমিয়া হয়েছে মানে এটা কিন্তু স্টেজ 4 অ্যাকিউট লিউকেমিয়া যেটা। আর এছাড়া লিম্ফোমার ক্ষেত্রে যেটা আছে, লিম্ফোমাতে হচ্ছে লসিকা গ্রন্থির ক্যান্সার। লসিকা গ্রন্থিতে যে এটা লিম্ফোসাইট নামক সেল থাকে, যেটা আমাদের শরীরে নর্মাল রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তো এটার লিম্ফোসাইটটাই যখন অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি পায়, তখন এটাকে বলা হয় লিম্ফোমা। তো এই লিম্ফোমার ক্ষেত্রে আমরা আবার স্টেজিং করে থাকি, বিভিন্ন টেস্টের মাধ্যমে পেট সিটি স্ক্যান করি, সেটাতে আমাদের আবার স্টেজিং আছে, কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা লিম্ফোমার স্টেজিং করে থাকি। কিন্তু লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা বলি যেটা স্টেজ হলে সেটাকে বলা হয় স্টেজ 4। এছাড়া আছে মাইলোমা। মাইলোমার ক্ষেত্রেও আমাদের কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী রোগীর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা স্টেজিং করে থাকি। সো 3টার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন আর কি, যে 3টা ক্যান্সার ব্লাড ক্যান্সারের কথা আমরা আজকে বললাম। অনেক ধন্যবাদ। এখানে আমি আবার একটু তাসনিমা ম্যাডামের কাছে আসতে চাচ্ছি যে কোনো স্টেজিং কীরকম, যে এটাতে আসলে হয়তো বা আমার ভালো হয়ে যায় বা অন্য এরকম স্টেজ আছে কিনা যেটাতে গেলে আসলে আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না, এই বিষয়টা যদি দর্শকদের যদি একটু সহজভাবে ক্লিয়ার করা যায়। এখানে আমরা আসলে অ্যাকিউট লিউকেমিয়া, যেটা খুব দ্রুত রোগে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আসলে রোগী আসবেই, খুব তাড়াতাড়ি আসবে। এটার লক্ষণগুলো শুরু হওয়ার 10-15 দিনের মধ্যে রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি তো অলরেডি বলেছি যে অ্যানিমিয়া হয়ে যায়, অর্থাৎ রক্তশূন্যতা, রোগী মাথা ঘুরিয়ে পড়ে যায়, গায়ের মানে শরীরের বিভিন্ন স্থান থেকে, নাক থেকে, তারপর হতে পারে যে গায়ের চামড়া থেকে লাল লাল দাগ হয়ে যায়, ফলে সেক্ষেত্রে রোগীরা তাড়াতাড়ি আসতে বাধ্য। এটা অ্যাকিউট লিউকেমিয়া অর্থাৎ ALL।
বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া এটার ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো চলে আসে তারা যে কোনো ডাক্তারের কাছে, অ্যাটলিস্ট যারা গ্রামে আছেন তারা দেখা যায় লোকাল ডাক্তারের কাছে চলে যায়। তো সেই ক্ষেত্রে অ্যাকিউট লিউকেমিয়াতে আসলে তাড়াতাড়ি আসতে তারা বাধ্য হয়, এ ব্যাপারে তাড়াতাড়ি আসে তারা। কিন্তু অসুবিধা হয় লিম্ফোমা বা মায়োলোমার ক্ষেত্রে। লিম্ফোমাতে দেখা যায়, লিম্ফোমা অলরেডি আমার ছোট বোন ডক্টর তানজিয়া বলেছে যে এটা আসলে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি কি আমরা জানি যে এটা গ্রামে এটাকে পিসলিনামা বলে, ছোট ছোট গুটলি হয়ে যায় লিম্ফ নোডগুলো। তো লিম্ফ নোডগুলো ফুলে যায়। এটা যদি প্রাথমিক স্টেজে আসে, স্টেজ 1-এ যদি কেউ আসে, সেটা একেবারে হাইলি কিউরেবল, অর্থাৎ 100% কিওর হয়ে যায়। স্টেজ 2-তেও এটার ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু অ্যাডভান্স স্টেজ যেটা হচ্ছে স্টেজ 3 আর 4, সেখানে আসলে ভালো একদম সঠিক চিকিৎসা, এমনকি উন্নত দেশে যেখানে সবচেয়ে ভালো চিকিৎসা দেওয়া হয়, সেখানের স্টাডিতে দেখা গেছে তাদের ক্ষেত্রে কিওর রেট 40 to 50%-এ নেমে আসে। সেই জন্য মায়োলোমা এবং লিম্ফোমার বেলায় যদি দেখা যায় লিম্ফোমার লক্ষণগুলো ছোট ছোট গুটি হচ্ছে কোথাও, অথবা দেখা যায় যে পেটের ভিতরে হলে তো গুটিটা বোঝা যায় না, খেতে পারে না, তারপর কখনো ডায়রিয়া হয়, কখনো আবার কনস্টিপেশন হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হয় একদিন, আবার দেখা যায় কখনো ডায়রিয়া হচ্ছে, তারপর হঠাৎ করে শ্বাসকষ্ট হচ্ছে। লিম্ফোমাতে কিন্তু লাংসের আশেপাশে যে লিম্ফ নোডগুলো, প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, মিডিয়াস্টিনাল লিম্ফ নোড বলি আমরা, ওখানেও এফেক্ট করতে পারে। অর্থাৎ এইখানকার লিম্ফ নোডগুলো যে হয়, হঠাৎ করে একটু শ্বাসকষ্ট হয়, ডাক্তারের কাছে যায়, ডাক্তার হয়তো এক্সরে করতে দিলে এক্সরেতে অনেক সময় ধরাও পড়ে না, সিটি স্ক্যান না করলে ধরাও পড়ে না, শ্বাসকষ্ট ভালো হচ্ছে না, অনেক দিন ধরে কাশি বসে আছে। তো সেক্ষেত্রে লেট স্টেজে ডায়াগনোসিস হয়ে যায়। অনেক সময় আমাদের ডাক্তারও আমরা ভুল করে ফেলি। রুগী প্রাথমিকভাবে তো সবাই আসলে ইন্টারনাল মেডিসিন বা মেডিসিনের চিকিৎসকের কাছে যায়, অথবা শ্বাসকষ্ট হলে দেখা যায় কিছু দেরি হয়ে যায়। এখানে একটু আবার আমি একটু তানজিলা ম্যাডামের কাছে আসতে চাচ্ছি যে লক্ষণ উপসর্গগুলো ম্যাডাম তো কিছুটা বললেনই, বাট স্পেসিফিক্যালি আরো কি কি লক্ষণ উপসর্গগুলো প্রাথমিকভাবে আমরা ফিল করলে মনে হয় যে না ডক্টর শরণাপন্ন হওয়া উচিত বা এই বিষয়টা কনসার্নে আনা উচিত? জি জি, ম্যাডাম যেটা বললো যে অ্যাকিউট লিউকেমিয়ার পেশেন্টগুলো আসলে খুব হঠাৎ করে প্রেজেন্ট করে। দেখা যায় পেশেন্টের 2 সপ্তাহের একটা জ্বর, গায়ে ব্যথা, এবং হচ্ছে যেহেতু পেশেন্টের WBC কাউন্টটা বেড়ে যাচ্ছে, তাই ওরা বাকি হিমোগ্লোবিন এবং প্লেটলেটকে সাপ্রেস করে দিচ্ছে, তাই পেশেন্টের দুর্বলতা, অবসাদ, যেহেতু হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আবার যেহেতু অনুচক্রিকা বা প্লেটলেট কমে যাচ্ছে, তাই পেশেন্ট ব্লিডিং নিয়ে আসে। তো এই ধরনের পেশেন্টগুলো এতটাই টক্সিক থাকে যে তারা ডক্টরের কাছে আসতে বাধ্য হন। তো এটা হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়ার ক্ষেত্রে। আর এছাড়া ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের কোনো সিমটমস নাও থাকতে পারে। এমনও হতে পারে যে ইনসিডেন্টালি একটা সিবিসি করলো, দেখা গেল যে পেশেন্টের ক্রনিক লিউকেমিয়া, অথবা মাঝে মাঝে সিমটমস থাকেও, যেমন হয়তো অবসাদ, দুর্বলতা, অথবা CML একটা ক্রনিক লিউকেমিয়া, সেটার ক্ষেত্রে দেখা যায় যে পেটের বাঁ দিকে একটা চাকা বড় হয়ে গেছে, যেটাকে আমরা প্লিহা বলি বা স্প্লিন বলি। আবার CLL যেটা ক্রনিক লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, সেখানেও দেখা যায় যে হঠাৎ পেশেন্টের বিভিন্ন জায়গায় শরীরের গোটা দেখা যাচ্ছে বা লিম্ফনোডগুলো ফুলে যাচ্ছে, এই ধরনের সিমটমস নিয়ে আসে। এছাড়াও লিম্ফোমার ক্ষেত্রে যেটা হয়, পেশেন্টের ওজন কমে যায়, রাতে রাতে জ্বর আসে, অনেক ঘাম দিয়ে জ্বর ছাড়ে, তারপর হচ্ছে একটু খাওয়ার রুচিটা কমে যায়, পেট, তারপরে যে যদি বুকের ভিতরে কোনো লিম্ফনোড বড় হয়ে যায়, হঠাৎ শ্বাসকষ্ট, বুকে ব্যথা হতে পারে, পেটের ভিতরে যদি লিম্ফনোড বড় হয় সেক্ষেত্রে পেটে পানি আসতে পারে, পায়ে পানি আসতে পারে, এই ধরনের সিমটমসগুলো নিয়ে আসে। আর মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে পেশেন্টগুলো সাধারণত একটু বয়স্ক পেশেন্ট হয়, দেখা যায় যাদের শরীরে ব্যথা থাকে, জেনারেলাইজড একটা বডি এক থাকে, পেশেন্টের সিবিসিতে দেখা যায় যে হিমোগ্লোবিন একটু কম আছে, ESRটা অনেক বেশি আছে, এবং তার কিডনিজনিত জটিলতা নিয়ে পেশেন্টটা প্রেজেন্ট করেছে। এমন অনেক সময় আমরা রেফারেল পাই কিডনি বিভাগ থেকে যে মানে এরকম একটা পেশেন্ট কিডনি জটিলতা নিয়ে ভর্তি আছে, তার CKD-র পেশেন্ট, কিডনি চিকিৎসা চলছে, তো আমাদের রক্ত কমে যাওয়ার জন্য রেফারেলে আমরা যাই। তখন দেখা যায় যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে প্রোটিনেটোফোরেসিস এবং অন্যান্য পরীক্ষা, বোন ম্যারো স্টাডি করে দেখা যায় যে পেশেন্টের মায়োলোমা হয়েছে। এখানে আমি আবার তাসনিমা ম্যাডাম কাছে আসবো যে
পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলছিলেন ম্যাডাম, স্পেসিফিক্যালি আসলে একটা কমন পরীক্ষা কি আমরা করি কিনা যেটা দিয়ে বুঝতে পারা যায় যে হ্যাঁ এই ধরনের কোনো কিছু ইন্ডিকেট করছে এরকম? কারণ কি আমাদের দেখা যায় যে যখনই বেশি পরীক্ষা নিরীক্ষা দেয় রোগী করে কি আরেকজন ডক্টরের কাছে চলে যান, তাদের কাছে আবার সেকেন্ড ওপিনিয়ন, এভাবে হয়তো বা সময় কিছুটা নষ্ট হয়। এই জায়গায় কি আপনার কিছু বলার আছে কিনা, বা পরীক্ষা নিরীক্ষাটার স্পেসিফিকেশনসগুলো কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? হ্যাঁ, এটা আসলে খুব ইম্পর্টেন্ট মালিক, ধন্যবাদ তোমাকে এরকম একটা কোশ্চেন করার জন্য। আমরা যখন কোনো রোগী একটু অবসাদ নিয়ে আসে, হ্যাঁ, তখন অন্য পরীক্ষা নিরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টেস্টটা সেটার নাম হচ্ছে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই একটা সামান্য একটা টেস্ট যেটা সরকারিতে লাগে 150 টাকা, অথবা মানে যে প্রাইভেটে যদি করি আমরা 400 থেকে 500, এর বেশি লাগে না। খুবই কম টাকায় যে টেস্টটা হয়, এই টেস্টটা করলে অনেকগুলো রক্তরোগের প্রায় আমি বলবো 90% রোগী ধরা পড়ে যাবে। এবং হ্যাঁ, অনেক সময় দেখা যায় একটা মানে ছোট্ট একটা গলার আশেপাশে মানে আমরা যেটাকে বলি যে সার্ভিক্যাল লিম্ফ নোড ফোলা নিয়ে গেছে ডাক্তারের কাছে, একটা রক্তের পরীক্ষা না করে সর্বপ্রথমে বায়োপসি করা হলো। এটা আমরা এত দেখি যে আমরা আসলে এই ব্যাপারে উদ্বিগ্ন, এবং বায়োপসিতে দেখা গেল যে আসলো লিম্ফোমা, কিন্তু রক্তটা যদি টেস্ট করতো দেখা যেত যে ওর আসলে লিম্ফোমা না, তার লিউকেমিয়ায়, হ্যাঁ, ক্রনিক লিউকেমিয়া অথবা অ্যাকিউট লিউকেমিয়া। অনেক সময় দেখা যায় ALL এর ছোট বাচ্চাদের লক্ষণগুলো অত বেশি বোঝা যায় না, জাস্ট ফোলাটা নিয়েই যায়। তো এই ক্ষেত্রে রোগী তখন ভুল সিবিসিটার করাই হয়নি, এমনকি ভুল চিকিৎসা পেয়ে গেছে, অন্য ট্রিটমেন্ট পেয়ে গেছে, এমনও হয়েছে আমাদের কাছে। সেই জন্য আমি সবার কাছে বলবো, বিশেষ করে আমাদের ডাক্তার কমিউনিটিকে বলবো যে আপনার কাছে যখন একটা রোগী আসবে, আপনার যদি রক্তের কোনো সমস্যা আছে বলে সন্দেহ হয়, তাহলে প্লিজ ডু আ সিবিসি, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করুন। খুবই সহজ একটা টেস্ট। এবং অনেক সময় দেখা যায় রোগীরা এটাও জানতে চায় যে সিবিসিতে আসলে আমরা কী দেখি, যেটা দেখে আমরা মনে করতে পারি যে হ্যাঁ এই ধরনের কোনো কিছু আছে কিনা। কারণ এখনকার আসলে রোগীরা অনেক বেশি অ্যাডভান্স, তারা কিছু হলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হেল্প নেয় বা গুগলের হেল্প নেয়। সেখান থেকে কি আসলে তারাও কি আসলে ভুল দিকে ডিরেক্টেড হচ্ছে কিনা, এই জায়গাটা যদি একটু আমাদের কিছু অ্যাড করেন। রক্তের বেশিরভাগ রোগগুলি আসলে আমরা যদি একটা বলি যে একটা ঘর, হ্যাঁ, একটা ঘর আমরা জানলা দিয়ে কিন্তু বেশ কিছু জিনিস দেখতে পারি। তো সিবিসিটা ইটস এ উইন্ডো, সহজভাবে বলতে গেলে এটা আসলে রক্তরোগের একটা জানালা। তো এই জানালা দিয়ে কি দেখা যায়? জানালা দিয়ে তো পুরা ঘর দেখা যাবে না, অনেক কিছু দেখা যায়। যেমন কারো যদি হিমোগ্লোবিন কমে যায়, এনিমিয়াটা বোঝা যাবে। তারপর যদি আমরা ক্যান্সারের কথা ধরি, মানে হোয়াইট সেলের যদি ক্যান্সার হয়, মাইলয়েড লিউকেমিয়া বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হয়, তখন দেখা যাবে যে ব্লাড কাউন্টগুলো বেড়ে গেছে, অথবা প্ল্যাটেলেট কমে গেছে, অথবা অলরেডি ডক্টর তানজিনা বলেছে যে মাইলোমাতে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, মাইলোমাতে কিন্তু ভেরি হাই ইএসআর হয়। এই ধরনের হাই ইএসআর খুব কম রোগেই হয়। যখন আমরা সিবিসিতে দেখব যে কারো 100-এর বেশি, 100-এর বেশি ইএসআরটা বেশি, তখনই আমাদের রক্তের কোনো রোগ নিয়ে চিন্তা করতে হবে। এই ধরনের ইএসআর ইভেন টিবিতেও কখনো টিউবারকুলোসিস বা যেটাকে আমরা বলি যে টিবি রোগ, সেখানেও হয়, কিন্তু 100-এর বেশি সাধারণত হয় না, কিন্তু 120, 140 এরকম ইএসআর হয়ে যায়। এই ধরনের ইএসআর হলে আমরা তখনই রক্তরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া। এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট যেটা ইএসআর, সেটা যদি আমরা দেখি যে অনেক বেশি হয়েছে, তাহলে আমাদের অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। মোস্ট অফ দ্য কেসেস, 99% কেসে ইট ইজ ডিউ টু ব্লাড রিলেটেড ডিজিজ। ওকে, আমি আবারও তানজিনা ম্যাডামের কাছে আসছি। আমরা ম্যাডাম বলছিলেন যে অ্যাকিউট স্টেজের অবস্থাটা একটু বেশি ভয়াবহ থাকে, কিন্তু ক্রনিক স্টেজে যদি কেউ আসে তখন আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে কিভাবে করি? যেহেতু আমাদের দেশে আসলে দেখা যায় যে রোগীদের সামর্থ্যর একটা বড় ব্যাপার থাকে, সোশিওইকোনমিক কন্ডিশন থেকে যদি চিন্তা করি যে ট্রিটমেন্টের প্ল্যানটা আসলে কিভাবে করি, সেটাকে আমরা একা একাই নিই কিনা বা একটা টিম গঠন করি কিনা, অন্যান্য টিউমার, অন্যান্য ক্যান্সারের যেটা আমরা করি বোর্ড গঠন করি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ক্রনিক লিউকেমিয়ার মধ্যে যে দুটো ক্যান্সার আছে, একটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, একটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তো এই ধরনের পেশেন্টরা সিএলএল যেটাকে আমরা বলছি, সিএমএল এবং সিএলএল, হ্যাঁ। তো এই সিএমএল এর পেশেন্টগুলোর একটা মানে ইউনিক জেনেটিক ডিফেক্ট থাকে, হ্যাঁ। তো আমাদের শরীরে ক্রোমোজোমের 9 নাম্বার এবং 22 নাম্বার ক্রোমোজোম একে অন্যের মধ্যে অংশবিশেষ আদান প্রদানের ফলে একটা নতুন ক্রোমোজোম তৈরি হয়, যেটা অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল, যেটাকে বলা হয় ফিলাডেলফিয়া ক্রোমোজোম, যেখান থেকে অনেক বেশি পরিমাণে টাইরোসিন কাইনেজ নামক একটা প্রোটিন তৈরি হতে থাকে। তো এটাই মূলত এই সিএমএল রোগের মানে যে ডাব্লিউবিসি কাউন্টটা বেড়ে যাওয়ার বা এই ক্যান্সারের কারণ আর কি। তো এই ক্রনিক লিউকেমিয়া যেটা সিএমএল, সেটার জন্য অনেক ভালো টার্গেটেড থেরাপি আর কি
বর্তমানে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই ওষুধটা তৈরি করছে। তো আগে মানে পূর্বে সিএমএল রোগের জন্য অনেক সময় ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন পড়তো, কিন্তু এই যে এই টার্গেটেড থেরাপি বা টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বলা হয় ইমাটিনিব, তো এই ওষুধটা দিয়ে কিন্তু আমরা মৌখিক কেমোর মাধ্যমেই রোগীকে চিকিৎসা করছি এবং এটার জন্য কিন্তু কোনো সিস্টেমিক কেমোথেরাপির প্রয়োজন পড়ে না। BCR-ABL নামক এই প্রোটিনটা আমরা মলিকুলার টেস্টের মাধ্যমে ডিটেক্ট করি এবং নর্মাল তো সিবিসি পিভিএফটা করি অ্যান্ড দেন বোন ম্যারো পরীক্ষা এবং পরবর্তীতে BCR-ABL নামক প্রোটিনটা আমরা দেখি মলিকুলার টেস্ট করে, এবং এটা পজিটিভ থাকলে আমরা পেশেন্টকে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর দিয়ে চিকিৎসা করতে পারি। এবং ক্রনিক লিকোমের ক্ষেত্রে আমাদের ওরকম কোনো টিম সাধারণত প্রয়োজন হয় না। যদি ক্রনিক লিকোমের ক্ষেত্রে 3টা ফেজ আছে, একটা হচ্ছে ক্রনিক ফেজ, এক্সিলারেটেড ফেজ এবং ব্লাস্টিক ক্রাইসিস। তো পেশেন্ট যদি পরবর্তী স্টেজগুলোতে চলে যায় সেক্ষেত্রে তখন আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো কমপ্লিকেশনস অনুযায়ী টিম দরকার পড়ে, কিন্তু এমনিতে যদি ক্রনিক ফেজে থাকে তখন এটার ম্যানেজমেন্টটা অত কঠিন না, সিঙ্গেল হ্যান্ডেড করা যায়। তাসনিমা ম্যাডামের কাছে আমার প্রশ্ন, যেহেতু আমরা কথা বলছিলাম যে অ্যাকিউট এবং ক্রনিক মানে অন স্টেজ এবং দেখা যায় লম্বা সময় ধরে, যেটা দুটোর মধ্যে আসলে পার্থক্য আছে, অন্যান্য ক্যান্সারের মতো না। যদি এমন কোনো লক্ষণের কথা আমরা বলতে চাই যে যেটা দেখলে হয়তো বা মনে হবে, দর্শকের সুবিধার জন্য বলছি, যে যেটা দেখলে মনে হবে যে না এই ধরনের কোনো পেশেন্টকে আসলে এখনই ডক্টরের কাছে নেওয়া উচিত বা তার মনে হচ্ছে এই ধরনের, এটার মধ্যে কি কমন কিছু বিষয় আমাদেরকে একটু শেয়ার করা যায় কিনা? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া। আমি এ ব্যাপারে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই আমার দীর্ঘ জীবনের রক্তরোগের চিকিৎসার অভিজ্ঞতা। সেটা হচ্ছে আমাদের কাছে অনেক রোগী আসে যে আমার রক্ত কমে গেছে, আমি ডাক্তারের কাছে গেছি। বেশিরভাগই দেখা যায় গ্রামের দূর দূরান্ত অথবা জেলা শহরগুলো থেকে আসে। আমি প্রতি মাসে আমাকে রক্ত নিতে বলে, আমি গেলেই বলে আপনার রক্ত কমে গেছে, রক্ত নিচ্ছে। আমি তখন বলি যে আচ্ছা আপনি কি জিজ্ঞেস করেননি আপনার ডাক্তারকে যে আমার রক্তটা কেন কমে যাচ্ছে, বা আপনি কি কখনো চিন্তা করেননি যে আমার কেন রক্ত কমে যাচ্ছে? রক্ত দিতে হবে, এটা কিন্তু যে কেউ বলতে পারে, তাই না? এটার জন্য কোনো ডাক্তারের কাছেও যাওয়ার পরে আমার রক্ত কমে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, আমি একটু লাল রক্ত ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন নিব। তো সে ব্যাপারে তারা মানে তেমন কোনো বলে না, আর কি চুপ করে থাকে, কি বলবে, বলেন না আমাকে তো ডাক্তারই বলছে। তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যদি আপনাদের কারো হিমোগ্লোবিনটা কমে যায়, আপনারা বসে থাকেন না। কোনো অ্যাডাল্ট পার্সনের হিমোগ্লোবিন, আমাদের একটা ধারণা আছে যে আমরা যদি আয়রন জাতীয় খাবার যেমন মুরগির মাংস, গরুর মাংস অথবা কলিজা জাতীয় খাদ্য এগুলো যদি আমরা কম খাই তাহলে হয়তো রক্তের হিমোগ্লোবিন কমে যায়। এটা একটা খুবই ভুল ধারণা। রক্তের হিমোগ্লোবিন 8-এর নিচে কখনোই শুধুমাত্র খাবারের জন্য কমে না। এটা প্রযোজ্য একেবারে ছোট্ট শিশুর জন্য। বড়দের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা যখনই 8-এর নিচে নেমে যাবে আপনাদের তখনই চিন্তা করতে হবে there is a cause behind this hemoglobin less। তো সেই ক্ষেত্রে আপনাদের রক্তরোগ বিশেষজ্ঞের মানে কাছে আসার আমি অনুরোধ জানাবো, কারণ আপনার রক্ত শুধু শুধু কারো কমে না। এবং অনেক সময় দেখা যায় লিউকেমিয়ার মতো ডিজিজও প্রতি মাসে মাসে রক্ত দিচ্ছে, 15 দিন পর পর রক্ত দিচ্ছে, দিয়ে দিয়ে পেশেন্ট কিছুটা ভালো থাকছে, আস্তে আস্তে তার 5 থেকে 6 মাস, যখন 5-6 বার রক্ত নিতে হয় তখন রোগীর আত্মীয় স্বজন সবাই নড়েচড়ে বসে যে না আমার তো ভালো হচ্ছে না, আমার তো বারবারই রক্ত লাগছে। এবং আমি বলবো আমার চেম্বারে যে পেশেন্ট আছে তার 30%ই আমি অনেক লেট স্টেজে পাই, যারা রক্ত দিতে দিতে বিরক্ত হয়ে পরে আসে যে না রক্ত তো বারবারই দিতে হচ্ছে, আমার তো রক্ত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ছে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে মানে দেরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যদি একটা সিঙ্গেল লক্ষণ বলি তাহলে বলবো আপনাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কখনই মনে করবেন না যে আপনার কম খাওয়ার জন্য রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। খুব তাড়াতাড়ি আপনারা সঠিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক মাত্রার টেস্টের মাধ্যমে ধরা পড়বে যে কেন আপনার রক্ত কমে যাচ্ছে। এরকম কোনো রোগ নাই যেটা ধরা পড়বে না, অবশ্যই ধরা পড়বে যে কেন রক্ত কমে। এই ব্যাপারে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য আবেদন করছি। এবং এই ব্যাপারটা শুধুমাত্র যে আমাদের গ্রামের রোগীদের জন্য ক্ষেত্রে প্রযোজ্য তা না, শহরেরও অনেক মহিলা আসে যে একদম রক্তের মাত্রা বারবার দিতে দিতে একদিন এক সময় দেখা যায় 4-এ নেমে গেছে।
পরে দেখা যায় তার হয়তো জরায়ুতে ব্লিডিং হচ্ছে, অর্থাৎ মেনোরেজিয়া যেটা বলি আর কি, এবং তখন আমরা সিম্পল টেস্টের মাধ্যমে দেখি যে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং আয়রন ইনফিউশনের মাধ্যমে সে ভালো হয়ে যাচ্ছে, তাকে এমনকি কোনো ধরনের রক্ত দিতে আর হচ্ছে না। তো এগুলো খুবই সিম্পল, কিন্তু দেখা যায় রোগী দেরি করে, মনে করে যে না রক্ত দিলে আমি একসময় ভালো হয়ে যাব। আসলে রক্ত কমে গেছে বা হিমোগ্লোবিন কমে গেছে, রেড সেল ট্রান্সফিউশন ইজ নট আ সলিউশন। এটা হচ্ছে সাময়িক, যেমন আমার জ্বর হয়েছে আমি প্যারাসিটামল খেলাম, সেরকম। তো কারণটা আসলে মূলত বের করা, কারণটা বের করা ভেরি ইম্পর্টেন্ট। আমরা ম্যাডাম ব্লাড ক্যান্সার নিয়ে আরো কিছু আমাদের আলোচনা আছে, আমরা এটাও জানবো যে অ্যাডভান্স ট্রিটমেন্ট আমাদের দেশে কি কি আমরা এখন করতে পারছি, এবং দেখা যাচ্ছে যে আগে কিছু হলেই বাইরে চলে যাওয়ার যে প্রবণতা সেটা আসলে কতটুকু কমে এসছে বা আমরা কতটুকু সাকসেসফুলি দিতে পারছি ট্রিটমেন্টগুলো, সেগুলো নিয়ে আরেকটু জানবো। তার আগে একটা ছোট্ট বিরতি আছে, বিরতির পর আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম ব্লাড ক্যান্সার বিষয়টি নিয়ে, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে, আমরা একটা যদি নর্মাল যে ব্লাড কাউন্টটা আমরা করি সেটা করেও কিন্তু এই বিষয়টিতে আমরা সচেতন হতে পারি অনেক আগেই। যদি আমরা অ্যাডভান্স স্টেজে না যাই, আরও আগেই নিজেদেরকে সচেতন করতে চাই, এটা কিন্তু আমরা করতে পারি। আজকে যেটা বলছিলেন ম্যাডাম আমাদের সাথে, আমি এই জায়গায় একটু তানজিনা ম্যাডামকে ইনভলভ করতে চাচ্ছি যে ট্রিটমেন্টগুলো যে আমরা দিচ্ছি কতটুকু স্যাটিসফাইড হচ্ছে, যে মানে রোগীরা সুস্থ হচ্ছে বা এরকম, এই যে ইয়েটা প্রিভিলেজটা বা এই যে রেশিওটা আসলে কতটুকু আমরা সাকসেসফুলি করতে পারছি। আচ্ছা, অনেক ধন্যবাদ মলি। আসলে এটা ডিপেন্ড করে কোন ধরনের ক্যান্সার সেটার উপরে। ট্রিটমেন্ট তো আমাদের কাছে মোটামুটি সবগুলো, মানে ওভারঅল যদি বলি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, বায়োথেরাপি, ইমিউনোথেরাপি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, সেটাও বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। তো এর মধ্যে আমরা যে চিকিৎসাগুলো করতেছি তার মধ্যে যে বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, তার মধ্যে কোন ধরনের ক্যান্সার সেটার উপরে কিন্তু সাকসেস রেটটা ডিপেন্ড করছে। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যদি ALL হয়, সেটার সাকসেস রেটটা কিন্তু বেশ ভালো, মোর দেন 90% আমরা বলতে পারি। যদি সঠিক সময়ে এসে সঠিক প্রোটোকলের মাধ্যমে চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু বাচ্চাদের 90% কিওর রেট আছে, মানে সাকসেস রেট আছে। এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে হয়তো পার্সেন্টেজ রেট কমে আসে। তারপরে যদি এক ধরনের ক্যান্সার আছে APL বা অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, এই ধরনের পেশেন্টগুলো ইনিশিয়ালি খুব একটা খারাপ একটা অবস্থা নিয়ে আসে। পেশেন্টগুলো ব্লিডিং নিয়ে আসে, গায়ে কালো ছোপ ছোপ দাগ, পারপিউরা পেটিকে এরকম একটা পিকচার নিয়ে আসে, এবং DIC নামক খুব ভয়ঙ্কর একটা অবস্থা নিয়ে প্রাথমিকভাবে প্রেজেন্ট করে। কিন্তু যদি আমরা সাকসেসফুলি এটা চিকিৎসা করতে পারি, এখানেও একটা মানে টার্গেটেড থেরাপি টার্গেটেড থেরাপি আছে, সেটা হচ্ছে অ্যাট্রা বা হাইডোজ ভিটামিন A। এখানে PML রারা নামক একটা জেনেটিক মিউটেশন থাকে, যেটার এগেনস্টে আমরা অ্যাট্রা এবং আর্সেনিক ট্রাইঅক্সাইড ইউজ করি। তো এটা যদি আমরা সাকসেসফুলি সঠিক সময় সঠিক চিকিৎসাটা পেশেন্ট নিতে পারেন, তাহলে কিন্তু এটা সাকসেস রেটও মোর দেন 90%। তারপর আছে অ্যাকুট মাইলয়েড লিউকেমিয়া, এটা সাকসেস রেটটা অন্যগুলোর তুলনায় একটু কম, এটা একটু দুরারোগ্য অন্যগুলোর তুলনায়। এছাড়া যেটা বললাম যে ক্রনিক লিউকেমিয়ার মধ্যে CML, এটা তো 5 ইয়ার সার্ভাইভাল রেট মোর দেন 90%। তার মানে ওই একটা ওরাল থেরাপির মাধ্যমে কিন্তু CML এর রোগীরা আর 10টা স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপনে ফিরে যেতে পারেন। তো CLL এর ক্ষেত্রেও তাই, অনেক সময় CLL এর ক্ষেত্রে আমরা অবজারভেশনে রাখি, পরবর্তীতে যদি স্টেজটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে মৌখিক কিছু ওষুধ দিই। এই ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমিক থেরাপিটা দরকার হয় না। কিন্তু এই যে এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যখন রোগীরা যায় বা যাচ্ছে, তখন কি তারা আসলে কি তাদের স্বাভাবিক জীবনযাপনটা করতে পারে কিনা, নাকি খুবই স্ট্রেস থাকে তাদের এই ট্রিটমেন্টগুলো নিয়ে? আচ্ছা, কেমোথেরাপি, কেউ যদি চাকরি করে থাকে বা কারো বাসার বাড়িতে কাছে থাকে, হাউস ওয়াইফ থাকেন বা জব করেন, এই বিষয়গুলো কিন্তু তখন তারা নরমালি করতে পারেন কিনা? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। কেমোথেরাপি যখন চলে তখন তো পেশেন্টের কিছু শর্ট টাইম সাইড এফেক্ট এবং কিছু লং টাইম সাইড এফেক্ট হয়। তো শর্ট টাইম সাইড এফেক্টের মধ্যে পেশেন্টের বমি বমি ভাব হওয়া, মুখের রুচিটা পরিবর্তন হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা হওয়া। তারপরে যে কেমোথেরাপিতে শুধু তো ক্যান্সার সেল ধ্বংস হয় তা তো না, আমাদের শরীরে নর্মাল সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়। তো র্যাপিডলি গ্রোয়িং যেসব সেল আছে, যেমন মুখের ভিতরের মিউকাস মেমব্রেন, চুল, এইসব হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো তার মুখে ঘা হতে পারে, চুল পড়ে যেতে পারে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই সাইড এফেক্টগুলো কিন্তু সাময়িক। হ্যাঁ, এটা কেমোথেরাপি যখন শেষ হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এগুলো রিভার্স হয়ে যাবে। আমি এখানে আবার তাসনিমা ম্যাডামের কাছে আসছি।
এই যে এই সময়টাতে এই যে প্রবলেমগুলো যার কারণে আসলে প্রাত্যহিক জীবন তাকে যাপন করতে হচ্ছে এবং ট্রিটমেন্টও তাকে নিতে হচ্ছে, তখন কি আমরা কোনো কাউন্সিলিংও তাকে করি কিনা বা সাইকোলজিক্যাল একটা কাউন্সিলিং কি তাকে করি না, বা আমাদের দেখা যাচ্ছে যে পরিবারের লোকজনের তার প্রতি যে আচরণটা এবং যেখানে সে কাজ করতে যাচ্ছে সেখানকার লোকের তার আচরণটা, পারিপার্শ্বিক পরিবেশের যে এনভায়রনমেন্টাল বিহেভিয়ারটা, সেখানেও কি আমরা কোনো কাউন্সিলিং বা আমরা কোনো কিছু বলি কিনা বা বলতে পারি কিনা আসলে? অলরেডি ডক্টর তানজিনা বলেছে, এক্সকিউজ মি, যে ক্রনিক লিউকেমিয়াতে তো জাস্ট মুখে খাওয়ার ওষুধ বা যে ওষুধগুলো বা যে ট্রিটমেন্টগুলো দেওয়া থাকে এগুলো মোটামুটি তাদের যে ডেইলি অ্যাক্টিভিটিসকে খুব একটা হ্যাম্পার করে না, অর্থাৎ প্রয়োজনীয় কাজকর্ম তারা করতে পারে, অফিসও করতে পারে। আমি আবার বলবো অফিসও করতে পারে, একটু হয়তো অবসাদ লাগে কিন্তু সেটা আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে সেটাও ঠিক হয়ে যায়। কিন্তু অ্যাকিউট লিউকেমিয়াতে এখানে রুগীকে ভর্তি থাকতে হয় মাসের পর মাস, প্রায় 2-3 মাস টানা ভর্তি থাকতে হয় এবং চিকিৎসা খুবই দেখা যায় ইন্টেন্সিভ, বা যেটাকে আমরা বলি যে কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলে। তো সেই সময়টা রুগীর লোকদের আচরণগুলো জন্য আমরা প্রথমেই ট্রিটমেন্ট শুরু করার আগে কেমোথেরাপি দিবে কিনা সে ব্যাপারে আমরা একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হয়, এবং এই কেমোথেরাপির সাইড ইফেক্টগুলো সাধারণত আমাদের দেশে রুগীকে বলার আমাদের মানে স্কোপ হয় না। কেন হয় না? যে হয়তো ওয়াইফ যদি অসুস্থ থাকে হাজব্যান্ড এসে বলে যে আমার ওয়াইফের সাথে কিন্তু বলেন না, হ্যাঁ, বা মা যদি অসুস্থ হয় ছেলে এসে বলে আমার আম্মুর সাথে বলেন না। তো তখন আমরা যেটা হয় কেয়ার গিভারকেই আমরা কাউন্সেলিং করি যে এই হবে, এই সময় তোমাদের এই কাজ করতে হবে, খাওয়া দাওয়া কি খাবে, যেমন ওই সময় রান্না করা খাবার খেতে হয়, কোনো ধরনের কাঁচা শাক সবজি অথবা এমনকি ফলমূল খাওয়াও নিষিদ্ধ থাকে। তো এগুলো কাউন্সেলিং করি এবং আমরা বলি যে সবচেয়ে বেশি কষ্ট হয় আমাদের যেটা এই সময় অনেক বেশি ব্লাড প্রোডাক্ট সাপোর্ট বা যেটাকে বলি আমরা রেড সেল, প্ল্যাটিলেট, এগুলো আমাদের দেশে মানে দেখা যায় যে সেলফ ফান্ডেড এবং রুগীদের নিজেদেরই জোগাড়ও নিজের করতে হয়। এগুলো খুব মানে আমি এটাকে প্রতিবন্ধকতা মনে করি। আমি যখন ট্রিটমেন্ট দিই দেখা যায় বিদেশে আমি অনেকগুলো ট্রেনিং করেছি, ইভেন যুক্তরাষ্ট্রেও ট্রেনিং করেছি, সেখানে দেখেছি যে ডাক্তার জাস্ট একটা স্লিপ লিখে দেয় যে গেট 1 ইউনিট প্ল্যাটলেট, তখন দেখা যায় নার্স জাস্ট স্লিপটা দিয়ে দিচ্ছে, মানে অত নাম্বার রুমে যান, প্ল্যাটলেটটা চলে আসছে। আমাদের কিন্তু সেরকম না, রুগীকে বলতে হয় রুগী 4-5টা ডোনার জোগাড় করতে হয়। তারপর মানে এই মানে হ্যাসেলগুলো আমাদের দেশে এখনো কর্পোরেট হসপিটালগুলোতে কমে এসেছে, যেমন এভার কেয়ারে, তারপর আমাদের এখানে আমি আসানিয়া ক্যান্সার হাসপাতালে আছি, এখানেও আমরা এগুলো কমিয়ে ফেলছি, কিন্তু সরকারি পর্যায়ে এগুলো রয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা কিন্তু খুবই ভালো হয়, আমাদের ভুল ধারণা আছে। কিন্তু আমরা মানে আমি নিজেও তো ঢাকা মেডিকেল কলেজে ছিলাম, তো সেখানে দেখা যায় যে রুগীর যেহেতু খরচ কম হচ্ছে, বেড ভাড়াটা দিতে হয় না, অনেক ঔষধের প্রাপ্যতা আছে সেক্ষেত্রে, এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের একটা বড় ভাগে আমরা সাধারণত গভর্নমেন্ট হসপিটাল থেকে আসি, পরবর্তীতে কাজ করি, আমরা অভিজ্ঞতাটা অর্জন করি, ভালো ভালো চিকিৎসক আছে এবং অনেক ডাক্তার থাকে, ট্রেনি ডক্টর থাকে, ফলে চিকিৎসা কিন্তু ভালো হয়। কিন্তু এই হ্যাসেলগুলো রুগীদের বহন করতে হয়। তো এই ব্যাপারে আমরা এই জন্য কাউন্সিলিং করে নেই আগে। তো যেটা আমি বলেছি যে প্রাইভেট বা কর্পোরেট হসপিটালগুলোতে এই হ্যাসেলগুলো অনেকটা কমিয়ে আনার চেষ্টা করেছি। আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাচ্ছি যে যখন এটা আসলে আমি জানি যে এই অনুষ্ঠানগুলো যারা ভুক্তভোগী তারাই দেখছে, তো এই ক্ষেত্রে যখন একজন পরিবারে একজনের ক্যান্সার হয় আপনারা হতবিহ্বল হবেন না, বা আপনাদের কাছে আবেদন থাকবে, আপনারা এটা মনে করবেন না যে আমাদের দেশে এটার চিকিৎসা নাই, চিকিৎসা নেই। আপনারা দেখেছেন যে আজকে আইটি এবং অনেক সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেন্টার, আমাদের যে বহুতল ভবনগুলো, আমি শিকাগোতে যে দেখেছি এত উঁচু উঁচু ভবন, এবং সেখানের যে ইঞ্জিনিয়ার, আমরা একটা ট্যুরে গেছি সেখানে বলেছে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার, এটার মানে বহুতল ভবনের মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশের একজন আর্কিটেক্ট। তো আমাদের দেশে চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, সব ধরনের ঔষধ, সব ধরনের টেস্ট আমরা এখন অনেক কনফিডেন্টের সাথে করছি, এবং চিকিৎসকও তৈরি হয়েছে অনেক, আমাদের অনেক জুনিয়র চিকিৎসক আছে, এবং আমরা টিম
ওয়ার্ক হিসাবে ট্রিটমেন্ট করি এবং রোগীদের সাথে আমাদের এখনকার ডাক্তারদের যে কমিউনিকেশন স্কিল এটা অনেক বেড়েছে এবং আমি মনে করি যে আপনারা হতবিহ্বল হবেন না, তবে ট্রিটমেন্টের ব্যাপারে আপনারা প্রায়োরিটি দিবেন। এখানে একটা কোশ্চেন ম্যাডাম আছে যে অনেক সময় হয় কি যে সিবিসি করে অনেকের দেখা যায় যে 7-8 হিমোগ্লোবিন হয়ে গেছে হয়তো বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য, বাট সেটার সাথে কি অ্যাডিশনাল কোনো ফিচার থাকতে পারে কিনা যেটার জন্য মনে হবে যে না তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া না, সামথিং ইজ দেয়ার আদার দেন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা ক্যান্সারের কিছু হতে পারে কিনা? কারণ অনেক সময় দেখা যায় প্রেগনেন্সিতেও কিন্তু কমে যায়, সেটা প্রেগনেন্সির যাদের হয়েছে তাদের আলাদা ইস্যু, কিন্তু প্রেগনেন্সি ছাড়া যদি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ছাড়াও আমরা চিন্তা করি তখন কি তার টায়ার্ডনেস বা এমন কোনো কিছু অ্যাডিশনাল ফিচার আমরা কানেক্ট করবো কিনা যে যেটা হলে মনে হচ্ছে যে না এখন কিন্তু আর মেডিসিন স্পেশালিস্ট না, একজন হেমাটোলজিস্টের কাছে বা একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? সেক্ষেত্রে যেটা হয় অ্যানিমিয়ার সাথে সাথে তার কোনো লিম্ফ নড বা কোনো একটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ একটু ফোলা এরকম কিছু দেখা যেতে পারে। আরেকটা যেটা আমি অলরেডি বলেছি যে শুধু হিমোগ্লোবিন কমে না, সেক্ষেত্রে প্ল্যাটিলেটও কমে যায়, কোনো একটা জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে শ্বেত রক্তকণিকা, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ায়, সাথে নিউমোনিয়া অথবা তীব্র জ্বর, যে জ্বরটা নর্মাল ওষুধে ভালো হচ্ছে না। আমার কাছে অনেক ক্যান্সার রোগী আসে যে আমার বাচ্চা সর্বপ্রথম যেটা হয়েছে প্রচণ্ড জ্বর, আমরা উপজেলা হাসপাতালে ভর্তি করেছি, সেফট্রিয়াক্সন বা টাইফয়েডের চিকিৎসা করেছি, 12 দিন জ্বর কমার পর বাসায় গেলাম, আবার জ্বর এসছে, বারবার জ্বর হতে থাকা। হ্যাঁ, তুমি এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। আমার দর্শকদের কাছে এটা বলতে চাচ্ছি যে হিমোগ্লোবিন কমে যাওয়া কোনো বেনাইন বা খুব সহজ কোনো অসুখ ছাড়া যদি ক্যান্সারের জন্য হয়, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে বারবার জ্বর হওয়া, নিউমোনিয়া হওয়া এবং সেই জ্বরটা নর্মাল অ্যান্টিবায়োটিকের সারতে না চাওয়া বা সেরে গেলেও আবার কিছুদিন পরেই রোগটা ফিরে আসা, শরীরে তীব্র ব্যথা, এগুলো হতে পারে। অনেক ধন্যবাদ। তানজিলা ম্যাডাম একটু আসতে চাচ্ছি যে এই যে রোগীগুলো আসছে আপনাদের কাছে এবং ফেরত যাচ্ছে, তা আমরা আসলে আমাদের অ্যাডভান্স ট্রিটমেন্টটাকে আসলে মানে এই যেহেতু প্রাইভেট জায়গাতে আপনি আছেন কতটুকু আসলে দিতে পারছি বা অ্যাভেলেবিলিটিটা কতটুকু রোগী অনুযায়ী কি আমরা সেই সাকসেসফুলি দিতে পারছি নাকি না, বা আরেকটু কি করতে পারি এই জায়গাটাতে আসলে আমরা? থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আসলে আমাদের দেশের মানুষজনের সবচেয়ে যে সমস্যাটা হলো ফিনান্সিয়াল কনস্ট্রেইন। ফিনান্সিয়াল প্রবলেমের জন্য অনেক রোগী দেখা যাচ্ছে কেমোথেরাপির ওষুধগুলো অবশ্যই এক্সপেন্সিভ, কিন্তু সেগুলো কিন্তু একবারে লাগছে না। হ্যাঁ, আমাদের 2 বছর, যেমন অ্যাকুট লিউকেমিয়ার ক্ষেত্রে আমাদের 2 বছর যাবত কেমোথেরাপি দিতে হয়, তো রোগীর কিন্তু আস্তে আস্তে টাকা লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগীরা সেটা অ্যাফোর্ড করতে পারছে না, একটা থেরাপি নিয়ে বাকিটা তার টাকা পয়সার জন্য নিতে পারছে না, তো এসব ক্ষেত্রে আসলে সাকসেস রেটটা অনেক কমে যায় এবং এসব ক্ষেত্রে আসলে আমাদের হাতে কোনো অপশন থাকে না। হ্যাঁ, এটা একটা সমস্যা হয়ে যায়। আর সিএমএল এর ক্ষেত্রে যে ইমাটিনিব যে ড্রাগটা, ওটাও একটু এক্সপেন্সিভ, হয়তো মাসে 15-20 হাজার টাকা করে লাগে, কিন্তু দেখা যায় যে অনেক রোগী টাকার জন্য বা টাকার অভাবে মাঝে মাঝে ওষুধটা যদি গ্যাপ দিয়ে দেয়, তখন কিন্তু যে সিএমএল এর পরবর্তী স্টেপে এই রোগীগুলো চলে যায় এবং তখন এটা ম্যানেজ করতে কিন্তু আরো বেশি টাকা লাগে, আরো বেশি থেরাপি লাগে, আরো বেশি মানে ওষুধপত্র লাগে। এই জায়গাগুলো তো আসলে চ্যালেঞ্জ, এই জায়গাগুলো আসলে খুবই চ্যালেঞ্জ। যদি একটু প্রতিরোধের কথাতে আসি, যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে আছি, প্রতিরোধ আসলে সবকিছুতেই ইম্পর্টেন্ট। প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা কি নেওয়া যেতে পারে কিনা, বা ফ্যামিলিতে কারো হয়েছিল তারও কি হতে পারে কিনা, বা এই চিন্তা ভাবনাগুলো কি এই ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? আচ্ছা, এই ব্যাপারে আসলে এক্সাক্ট কোনো তথ্য বা ডাটা এরকমভাবে নেই, বাট বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে যে কিছু কিছু কারণকে দায়ী করা হয়ে থাকে, তার মধ্যে যদি ব্রড হেডিংয়ে বলি তাহলে একটা হচ্ছে কেমিক্যাল এক্সপোজার, ভাইরাল এক্সপোজার। যেমন ভাইরাল এক্সপোজারের মধ্যে লিম্ফোমার সাথে সম্পর্কিত, যেমন এইচআইভি, হিউম্যান টি-সেল লিম্ফোট্রফিক ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, এইগুলো ভাইরাসের সাথে কিন্তু লিম্ফোমা রোগটা সম্পর্কিত। এছাড়াও বিভিন্ন ধরনের যে বেনজিন কম্পাউন্ড, বিভিন্ন রং, হেয়ার ডাই, বিভিন্ন পেট্রোলিয়াম জাতীয় জিনিস, তারপরে বিভিন্ন কীটনাশক যে ব্যবহার করা হয় বিভিন্ন শাকসবজি, তো এসব কীটনাশক যারা ব্যবহার করছেন তারা যদি সচেতন মানে নিয়ম না মেনে ব্যবহার করেন, তাহলে তারা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এগুলো যারা খাচ্ছে তারাও ঠিক সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও রক্তের কিছু কিছু ডিজিজ আছে, যেমন ধরেন বোন ম্যারো ফেইলর সিনড্রোম বলি আমরা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ফ্যানকোনিস অ্যানিমিয়া, এগুলোতে রোগীর জন্মগতভাবে ক্রোমোজোমাল ব্রেকেজ থাকে, মানে ক্রোমোজোমটাই দুর্বল থাকে। কারণ হচ্ছে নর্মালি কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত ডিএনএতে ড্যামেজ হচ্ছে, কিন্তু আমাদের শরীর সেটা রিপেয়ার করে ফেলছে।
কিন্তু এই রোগীগুলোর হয় কি এই রিপেয়ার সিস্টেমটাই ঝামেলা থাকে, তো সেজন্য ক্যান্সার হওয়ার চান্সটা বেড়ে যায়। আবার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটা রোগ আছে, এখানে সাইটোটক্সিক টি সেল, আমাদের ওই স্টেম সেল যেটা মাতৃকোষ, মানে যে সেল থেকে সবগুলো সেল তৈরি হচ্ছে সেটাকে অ্যাটাক করে ফেলে, যার জন্য একটা ক্লোনাল ইভলিউশনের পরবর্তীতে পেশেন্ট ক্যান্সার হতে পারে। তো এই জেনেটিক বিষয়গুলো আসলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আছে। আমি একদমই যেহেতু শেষ পর্যায়ে আছি, তাসনিমা ম্যাডামকে একটু রিকোয়েস্ট করব যে এই যে ব্লাড ক্যান্সারের বিষয়ে যে সচেতনতা এবং প্রতিরোধ নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে শেষ কোনো পরামর্শ থাকে। আসলে হেলদি লাইফস্টাইল এটা মেনটেন করলে, খাবার দাবার পরিমিত খাবার খাওয়া, শাকসবজি ফলমূল নিয়মিত খাওয়া, তারপর আমরা যেটাকে বলি যে লাইফস্টাইল মডিফিকেশন, একটা বয়সের পরে নিয়মিত হাঁটা, তারপর অ্যালকোহল অথবা সিগারেট স্মোকিং, এগুলো থেকে দূরে থাকলে আমরা আশা করতে পারি আমরা এই ধরনের নানান ধরনের রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। কিন্তু স্পেসিফিক যে কোনো কিছু একেবারে ব্লাড ক্যান্সারের জন্য দায়ী সেরকম একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। যেমন অ্যাটমিক বোম, এটা আমরা জানতে পেরেছি জাপানে অ্যাটমিক বোম সার্ভাইভার্সদের অনেক বেশি লিউকেমিয়া হয়েছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। অনেক ধন্যবাদ ম্যাডাম, দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে জয়েন করার জন্য এবং মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। দর্শক, আমরা আজকে কথা বলেছিলাম ব্লাড ক্যান্সার নিয়ে, এবং ব্লাড ক্যান্সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে স্টেজিং আসলে এখানে নেই। সুতরাং যখনই হয় তখনই আসলে আমাদেরকে ওইভাবেই ডিল করতে হচ্ছে পেশেন্টকে। এবং একটা নর্মাল সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা আমরা রক্তের একটা নর্মাল পরীক্ষা যেটা করি, সেখানে কিন্তু আমরা আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট, যে রক্তের কণিকাগুলো, এগুলোর মাত্রা দেখে কিন্তু একটা ধারণা করে ফেলতে পারি যে এটা আসলে কোন দিকে যাচ্ছে। এবং সেটার সাথে যদি বারবার জ্বর হওয়া এবং টায়ার্ড হয়ে যাওয়া, অবসাদগ্রস্ততা থাকে, তাহলে শুধুমাত্র মেডিসিন স্পেশালিস্ট ছাড়াও আমরা একজন রক্তরোগ বিশেষজ্ঞের কাছে দেখিয়ে নিতে পারি ফার্দার ইভ্যালুয়েশনের জন্য যে তার কি আসলে এটা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে আমরা অন্যভাবে ট্রিটমেন্ট করব। কিন্তু প্রতিরোধে আসলে তেমন কোনো বিষয় এখানে নেই আসলে ব্লাড ক্যান্সার। সুতরাং হয়ে গেলে পরে আমাদেরকে একটু ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে, এবং পরিবারে যারা থাকেন তাদেরকে আসলে অনেক সহমর্মিতার দৃষ্টিতে তাকে দেখতে হবে এবং তাকে সাপোর্ট করতে হবে। তো আশা করি দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারা অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।